লেখা রয়েছে অ্যালবার্ট আইনস্টাইন বলছে এনিওয়ান হু হ্যাজ নেভার মেড আ মিস্টেক হ্যাজ নেভার ট্রাইড এনিথিং নিউ। এখন আমরা জানি না তৃণমূল কংগ্রেস কিংবা রাজ্য সরকার এই চেষ্টার থেকে শুরু করেই হঠাৎ করেই সব কিছু কুবলেট করে ফেলেছে কিনা। কেন বলছি বলুন তো? তার কারণ চেষ্টা করা হয়েছিল গ্রুপ সি এবং গ্রুপ ডি এই সব কর্মীদের অন্তত একটু হলেও সাপোর্ট দেওয়ার, কিন্তু সেই সাপোর্টে ক্রমাগতই যেন বিরোধী শিবির থেকে তো এক প্রকার নিশানা হচ্ছিলই, কিন্তু এবার আরও বেশি দোসর হয়ে দাঁড়ালো হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার শুনানির পরের বক্তব্যগুলো এবং সেই শুনানির সময়কালীন অবস্থাতে একের পর এক বাক্যবাণে যখন বিদ্ধ করছিল রাজ্য সরকারকে। ঠিক সেই জায়গা থেকে যখন রাজ্য সরকারকে ক্রমাগত প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে, কখনো হাইকোর্টের পক্ষ থেকে, কখনো বা সরাসরি যারা রাস্তায় বসে রয়েছে দীর্ঘদিন ধরে তাদের থেকে, তখন রাজ্য সরকার অন্তত এই মুহূর্তে দাঁড়িয়ে যথেষ্ট চাপা অস্বস্তিতে ভুগছে। কি বিষয়ে কথা বলছি? আমরা কথা বলছি 25,752 জন যাদের চাকরি গিয়েছে, সুপ্রিম রায়ে যাদের চাকরি গিয়েছে চাল আর কাপড় আলাদা করে বাছাই করতে না পারার জন্যে, তাদের মধ্যে থেকে আরও কতগুলো বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তা হলো গ্রুপ সি এবং গ্রুপ ডি এই সব কর্মীদের। গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের যখন সরাসরি চাল আর কাপড়ের এই সংযোগ স্থাপনের মধ্যে না রেখে সরাসরি গোটা প্যানেল বাতিল করে দেওয়া হয়, তখন সেই গ্রুপ সি এবং গ্রুপ ডিরাও এক প্রকার আশা নিয়েছিলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জন্য নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা করবেন। ঠিক যেমনটা একেবারে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একযোগে বলেছিলেন যে প্ল্যান এ বি সি ডি তার কাছে সব রয়েছে এবং প্রথমে যোগ্যদের বিষয়গুলো দেখা যাক, তারপরে অযোগ্যদের বিষয়গুলো তিনি ভেবে দেখবেন। অর্থাৎ এক কথায় যখন অযোগ্যদের বাঁচাতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্রমাগত সামাজিক চাপ এবং তার সঙ্গে সঙ্গে রাজনৈতিক চাপ, হাইকোর্টের চাপ, বিভিন্ন তরফ থেকে, বলা বাহুল্য সুপ্রিম কোর্টের চাপও রয়েছে, বিভিন্ন দিক থেকে চাপে পড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতবারই চাপটাকে একটু কমানোর চেষ্টা করছেন, উল্টো দিক থেকে ধাক্কা তত বেশি দৃঢ় হচ্ছে। কেন দৃঢ় হচ্ছে বলুন তো? তার কারণ আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখুন, 2026-এর বিধানসভা নির্বাচন অতীব আসন্ন, আর ঠিক সে কারণের জন্যই ক্রমাগত বিরোধী শিবিরের ঝাঁজ বাড়ছে। অনেকেই বলবেন এটার মধ্যে রাজনীতি কোথায়, এটা তো সরাসরি হাইকোর্ট থেকে বলা হচ্ছে। অনেকে বলবেন গ্রুপ সি গ্রুপ ডির কর্মীরা বলছে, এই কথাগুলো সম্পূর্ণ রাস্তায় বসে থাকা সেই সব ছেলেমেয়েরা বলছে না। বিষয়টা শুধুমাত্র তাদের মধ্যে সীমাবদ্ধ নেই, এই রোষানলের শিকার হচ্ছেন সরাসরি বিরোধী শিবির থেকেও। বিরোধী তরফ থেকেও ইতিমধ্যেই রাজ্য সরকারকে বিভিন্ন ক্ষেত্রে তোপ দাগা হয়েছে। সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি, তিনি পর্যন্ত তোপ দাগছেন। তিনি বলছেন যে ঘটনা ঘটেছিল তার ক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন হতেই হতো রাজ্য সরকারকে। আর ঠিক সে জায়গায় ক্রমাগত শান দিয়ে চলেছে বিরোধী শিবির। উল্টো দিকে এই মুহূর্তে দাঁড়িয়ে আজ যে পরিস্থিতি, আজ যে আপডেট, অন্তত সেখান থেকে দাঁড়িয়ে হাইকোর্টের ক্রমাগত প্রশ্নের মুখের সম্মুখীন হচ্ছেন এই রাজ্য সরকার। এবার প্রশ্ন হলো রাজ্য সরকার করবে তো এরপরে করবেটা কি, জানার চেষ্টা করবো আগামী 1 ঘন্টায়। নমস্কার, আমি অঞ্জল, আপনারা দেখছেন ট্রাই বাংলা। এই মুহূর্তে ঠিক ঘড়ি কাটা সন্ধ্যে 6:57 মানেই আপনারা জানেন শব্দের কাটাকাটি, শব্দর তীরে জব্দ হয় ইস্যু। আর ঠিক এখান থেকে আমার প্রথম প্রতিবেদন আপনাদের সামনে, তারপর বিস্তারিত আলোচনা দেখুন। রাজ্য সরকারের ঘোষণা মতো 2016 এসএসসিতে চাকরি হারানো গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের এখনই ভাতা দেওয়া যাবে না। প্রাথমিক পর্যবেক্ষণে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশের পর কেন এত তাড়াহুড়ো করে ভাতা দেওয়ার সিদ্ধান্ত, প্রশ্ন তুললেন বিচারপতি অমৃতা সিনহা। সুপ্রিম কোর্টের নির্দেশে 2016 সালের এসএসসির প্যানেল বাতিলের জেরে চাকরি খারিজ হয়েছে প্রায় 26,000 শিক্ষক ও অশিক্ষক কর্মীর। শিক্ষকদের নতুন করে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে, তবে তৃতীয় ও চতুর্থ শ্রেণী অর্থাৎ অশিক্ষক কর্মীদের জন্য এখনও বিজ্ঞপ্তি জারি হয়নি। এই সময়ের জন্য সরকারি কোষাগার থেকে তাদের যথাক্রমে 25,000 ও 20,000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয় হাইকোর্টে। রাজ্য সরকারের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন বঞ্চিত চাকরি প্রার্থীরা। তাদের দাবি, ভাতা দিলে 2016 সালের এসএসসি পরীক্ষা যারা দিয়েছিলেন তাদের সবাইকে দিতে হবে, কারণ তারাই আসল ভুক্তভোগী।
সোমবার মামলার শুনানিতে মুখ্যমন্ত্রী চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের জন্য যে 25,000 ও 20,000 টাকা করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন তা নিয়ে প্রশ্ন তোলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। এদিন মামলাকারীদের হয়ে সওয়াল করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, আদালতের রায়ে যাদের চাকরি গিয়েছে তাদের ভাতা নিয়ে আসলে আদালতের রায়ের অবমাননা করছে রাজ্য। এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাজ্য সরকারের নেই। রাজ্যের পক্ষ থেকে জানানো হয় 1 এপ্রিল থেকেই ভাতা প্রদান করা হয়েছে। বিষয়টি জানতে পেরে বিস্ময় প্রকাশ করেন বিচারপতি অমৃতা সিনহা। তিনি বলেন, আবেদন নেওয়ার পরে কিছু পদ্ধতি থাকে, এত তাড়াতাড়ি কিভাবে টাকা দেওয়া হয়, এখনই যেন কোনো টাকা না দেওয়া হয়। আমাদের আবেদন ছিল কলকাতা হাইকোর্টের কাছে খুবই স্পষ্টত যে এই ধরনের একটি নোটিফিকেশন যেটা গভর্নমেন্টের তরফ থেকে এসেছে লেবার ডিপার্টমেন্ট, এটা অ্যাবসলিউটলি ইলিগাল। আর যদি ভাতা দিতেই হয় তাহলে শুধুমাত্র যাদের চাকরি চলে গেছে তারা কেন, বাকিরা কেন নয়? কারণ SLST 2016-তে প্রায় 22 লক্ষ পরীক্ষার্থী আছে, এবং যদি এই ধরনের কোনো কাউকে দেওয়া হয় যারা চাকরি চলে গেছে তাদের মধ্যে টেন্টেড ক্যান্ডিডেটরাও আছে, যাদের মধ্যে করাপ্টেড ক্যান্ডিডেটরা আছে, তারা পেলে তাহলে সাধারণ যারা নর্মাল যারা আনএমপ্লয়েড ইউথ রয়েছে তাদের কেন নয়? এটা হলো আমাদের পিটিশনের মূল সাবমিশন, যেটা কোর্টের কাছে আমরা দেখিয়েছি এবং এটাও জানিয়েছি যে এখানে ক্যাটাগরিক্যালি আর্টিকেল 14 ভায়োলেশন হচ্ছে। মামলা চলাকালীন বিচারপতির মনে যে প্রশ্নগুলো এসেছিল তার মধ্যে একটা হলো 20,000 আর 25,000 এইটার ফিক্সেশন কিভাবে হলো। দ্বিতীয় যেটা বিচারপতি জানতে চেয়েছিলেন স্টেটের কাছে সেটা হলো যে অ্যাডভোকেট জেনারেলের কাছে, যে মূলত এই যে টাকাটা দেওয়া হচ্ছে এটা কি যারা আনএমপ্লয়েড তাদের জন্য কি স্কিম আছে? কারণ এটা তো বেসিক্যালি যাদেরকে টার্মিনেট করে দেওয়া হয়েছে বা যারা টেন্টেড তাদের দিকে চলে যাচ্ছে। এই দুটো মূলত প্রশ্ন বিচারপতির তরফ থেকে রাজ্য সরকারের উদ্দেশ্যে করা হয়েছিল। রাজ্য সরকারের বক্তব্য যেটা খুব ক্লিয়ারলি তারা বলতে চাইছে যে পিটিশনটা মেনটেনেবল না, এটা খুব টেকনিক্যাল জায়গা থেকে রাজ্য সরকার বলেছে সব পক্ষকে শুনানি করে এখন অর্ডার রিজার্ভ ছিল যে প্রথমত তো এরকম কোনো স্কিম করতেই পারে না রাজ্য সরকার, কারণ স্কিমটা হলো এটা কনস্টিটিউশনের উপর ফ্রড, সুপ্রিম কোর্টের অর্ডারের উপর ফ্রড। আমাদের আরেকটা দাবি ছিল যদি কাউকে ভাতা দিতে হয় যারা আনএমপ্লয়েড আছে, প্রত্যেকজন যারা আনএমপ্লয়েড সেটা SSC হোক, PSC হোক, প্রাইমারি হোক, সবাইকে এই ভাতা দিতে হবে। এবং আজকে কার্যত সেরকমই একটি পর্যবেক্ষণ কোর্ট করেন যে আর কত এরকম কোনো স্কিম আছে কি না যারা সবাই আনএমপ্লয়েড তাদের জন্য, এবং এটাও পর্যবেক্ষণ করে যেটা তো পাবলিক মানি, এটা কিরমভাবে দেওয়া হচ্ছে এবং যাদের দেওয়া হচ্ছে তাদের চাকরি ফ্রড হিসেবে সুপ্রিম কোর্ট যেখানে বাতিল করে দিয়েছে, কিভাবে কোন আইনের ভিত্তিতে এই ভাতা দেওয়া হচ্ছে, তাহলে সমস্ত আনএমপ্লয়েড যেন তারা কেন এই ভাতা পাচ্ছে না। আজকে মামলার শুনানি হয়েছে, মামলার পরবর্তী দিনের মামলার যাচাই। 2 দফায় সওয়াল জবাবের পর আপাতত রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি অমৃতা সিনহা। এরপর রাজ্য সরকারের পক্ষ থেকে কি প্রতিক্রিয়া আসে সেদিকেই তাকিয়ে এখন গোটা রাজ্য। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। আজ ঠিক প্রাইম টাইমে শব্দের কাটাকাটি অনুষ্ঠানে এই প্রসঙ্গ রাখার পেছনে দুটো কারণ রয়েছে। একদিকে SSC এবং তার সঙ্গে সঙ্গে রাজ্য সরকার অস্বস্তিতে রয়েছে, এক্ষেত্রে রাজ্য সরকারের প্রতিনিধিরা ঠিক কী ভাবছে একটা দিক থেকে, উল্টো দিকে হাইকোর্টের এই অবজারভেশন সত্যি রাজ্য সরকারকে চাপে ফেলছে নাকি সামগ্রিক স্তরে রাজ্য সরকার ক্রমাগত তাদের জাতাকলে নিজেরাই পিছছেন, জানার চেষ্টা করব আগামী 1 ঘন্টা। কিন্তু তার আগে ভাতা এবং এই অনুদান প্রসঙ্গে গ্রুপ সি এবং গ্রুপ ডি, অর্থাৎ এক ক্ষেত্রে গ্রুপ সির ক্ষেত্রে 25,000 এবং গ্রুপ ডির ক্ষেত্রে 20,000 টাকা করে যে ভাতা দেওয়ার কথা বলেছে রাজ্য সরকার, ঠিক সেই প্রসঙ্গে একটি বিষয় তুলে ধরছি। গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের এখনই ভাতা দেওয়া যাবে না। কে বলছে? হাইকোর্ট বলছে। প্রাথমিক পর্যবেক্ষণে জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। ইতিমধ্যেই রাজ্যকে ভৎসনাও করেছে হাইকোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশের পর কেন এত তাড়াহুড়ো করে ভাতা দেওয়ার সিদ্ধান্ত? ভালো করে লাইনটা খেয়াল করুন। সুপ্রিম কোর্টের নির্দেশের পর কেন এত তাড়াহুড়ো করে ভাতা দেওয়ার সিদ্ধান্ত? প্রশ্ন তুলছেন বিচারপতি খোদ অমৃতা সিনহা। এবং ঠিক এ প্রসঙ্গে রাজ্য ক্রমাগত অস্বস্তির মধ্যে পড়ছে। রাজ্য এখতিয়ারের বাইরে গিয়ে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছে। প্রত্যেকটি লাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরাসরি হাইকোর্টের পক্ষ থেকে যে অবজারভেশন আসছে, এই ভাতা কোনোভাবেই অসাংবিধানিক নয় এমনটা বলা হচ্ছে রাজ্যের তরফে। এটা রাজ্যের তরফে বলা হচ্ছে। আদালতে বললেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত।
অর্থাৎ একদিকে যখন সংবিধান নিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য একেবারে 182 নম্বর ধারা উল্লেখ করছেন, তখন ঠিক সে জায়গায় রাজ্য সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে এটা অসাংবিধানিক নয়। রায়দান রিজার্ভ রাখলেন বিচারপতি অমৃতা সিনহা, অর্থাৎ এখনো পর্যন্ত রায়দান করা হয়নি হাইকোর্টের পক্ষ থেকে। গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের এখনই ভাতা দেওয়া যাবে না বলছে হাইকোর্ট। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাহলে এই গ্রুপ সি এবং গ্রুপ ডির এই সব যারা কর্মী রয়েছেন তাদের এত বেগে কেন পড়তে হচ্ছে? দেখুন, মূলত 25,752 জনের চাকরি যখন এক প্রকার পেন্ডুলামের মতো ঝুলছে, আমি কেন এই পেন্ডুলাম শব্দটা ব্যবহার করছি, না এদিক যেতে পারছে না ওদিক যেতে পারছে, ডিসেম্বর অবধি যাদের কার্যত লাইফলাইন রয়েছে, তারপরে আবারও সুপ্রিম রায়ে রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুসারে তাদেরকে আবারও পরীক্ষায় বসতে হতে পারে। পড়াটা হয়তো ভুল হয়ে যাচ্ছে, বসতে হবে। এখনো পর্যন্ত যা সিস্টেম হয়ে রয়েছে তাতে অন্তত তাদেরকে বসতে হবে। যদিও বা তারাও বেঁকে বসেছে, তারাও এখন বলছে কোনো রকম পরীক্ষা তারা দেবে না। এবার প্রশ্ন হচ্ছে, পরীক্ষা যদি তারা না দেন তাহলে তার পরবর্তীকালে কি হবে? রাজ্য সরকার ঠিক কী ভেবে রেখেছে? অনেকগুলো প্রশ্ন কিন্তু উঠছে। দেখুন, রাজ্যের তরফ থেকে বলা হয়েছে যে প্ল্যান এ বি সি ডি রয়েছে, কিন্তু প্রসঙ্গক্রমে এখানে বলতেই হয়, যদি সত্যি সত্যি ডিসেম্বরের পরে চাকরির এই জট না কাটে তাহলে কোন কোন দিকে সম্ভাবনা থাকতে পারে যে সমস্যার সম্মুখীন হতে পারে। বিশেষ করে সম্ভাবনা যেটা তৈরি হয় তা হলো শিক্ষা ব্যবস্থা নিয়ে। দেখুন, এক্ষেত্রে সুপ্রিম কোর্ট সরাসরি ডিসেম্বর পর্যন্ত যে লাইফলাইন দিয়েছে তাতে একটি কারণ একেবারে উল্লেখ করতেই হয়, তা হলো শিক্ষা ব্যবস্থা যেন বেহাল না হয়ে পড়ে। তার কারণ ছোট ছোট ক্ষুদে বাচ্চারা তারা তো কোনো দোষ করেনি। অন্তত 2016 সাল থেকে 2025 সাল পর্যন্ত 9 বছর পর্যন্ত যারা সার্ভিস দিয়েছে যেই সব টিচাররা, সেই সব টিচাররা হঠাৎ করেই যদি স্কুল থেকে বেরিয়ে যান তাহলে সেই সব শিক্ষা ব্যবস্থা এবং তার সঙ্গে সঙ্গে ক্ষুদে বাচ্চাদের ওপর বড়সড় একটা প্রকোপ পড়বে। খুব স্বাভাবিকভাবে পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষার মধ্যে তারা কি করে স্কোর করবে, কি করে তারা পরীক্ষা দেবে, অর্থাৎ সম্ভাব্য একটি বিষয় উঠে আসে, তা হলো পরিকাঠামোগত অবনয়ন ঘটবে। আর ঠিক সে কারণের জন্যই সরাসরি বলা যেতে পারে যে এক কথায় রাজ্য সরকার ক্রমাগত চাপের সম্মুখীন হয়েও কিছুটা হয়তো স্বস্তি পেয়েছিল। আমি কেন বলছি রাজ্য সরকারও স্বস্তিতে পড়েছিল, তার কারণ ডিসেম্বর পর্যন্ত অন্তত রাজ্য সরকারের বলার জায়গা থাকবে যে রাজ্য সরকার এই লড়াইটা করে সেই সব শিক্ষক শিক্ষিকাদের চাকরিটাকে বহাল রেখেছে। দেখুন, এক্ষেত্রে পার্সপেক্টিভ দুরকম উঠে আসছে। একটা হচ্ছে রাজ্য সরকার সরাসরি বলছে যে তারা সেই সব শিক্ষক এবং শিক্ষাকর্মীদের পাশে রয়েছে, উল্টো দিকে বিরোধী শিবিরের পক্ষ থেকে বলা হচ্ছে রাজ্য সরকার সবটাই জুমলা করছে। উল্টো দিকে আবার রাজ্য সরকার বলছে যে শুধুমাত্র কেস করার জন্যই আজকে তাদের এমতো অবস্থা। কিন্তু আমাদের প্রশ্ন এই সব কিছুর মাঝে একটি জায়গাতেই, তা হলো সবই তো হলো, যারা দোষ করলো তাদের দিকে আঙুলটা কবে উঠবে? অযোগ্যরা যারা চাকরি পেল সেই চাকরিটা তারা কিভাবে পেল, এবং তার সঙ্গে সঙ্গে যাদের এই টাকাটা দেওয়া হয়েছে বলে কথা উঠে আসছে তারা কারা, তাদের ক্ষেত্রে ঠিক কী কী স্টেপ নেওয়া হবে অন্তত রাজ্য সরকারের পক্ষ থেকে কিংবা পরবর্তীকালে সুপ্রিম রায় অনুসারে জানার চেষ্টা করবো। কিন্তু তার আগে এই মুহূর্তে যারা যারা আমাদের সঙ্গে জুড়ে রয়েছে শব্দের কাটাকাটি অনুষ্ঠানে, তাদের সঙ্গে পরিচয় পর্ব সারবো। রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় ইন্দ্রজিৎ মজুমদার, রাজনৈতিক কর্মী। রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় আলী হোসেন, বিজেপি মুখপাত্র। রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় রতন বালা, কংগ্রেস নেতা। আপনাদের তিনজনকে স্বাগত ট্রাই টিভি বাংলা শব্দের কাটাকাটি অনুষ্ঠানে। আমি প্রথমেই ইন্দ্রজিৎ বাবুর কাছে যাব। ইন্দ্রজিৎ বাবু, আবারও চাপা অস্বস্তি, বারংবার রাজ্যকে ভৎসনার শিকার হতে হচ্ছে। আমি বলছি শনির দশা লেগে গিয়েছে কি? 26-এর বিধানসভা নির্বাচনের আগে আরজিকর ইস্যু, 26-এর বিধানসভা নির্বাচনের আগে দুর্নীতি ইস্যু, 26-এর বিধানসভা নির্বাচনের আগে চাকরি ইস্যু। নানা ক্ষেত্রে যখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটু মলম দেওয়ার চেষ্টা করছে তখনই হয় বিজেপির পক্ষ থেকে অথবা হাইকোর্টের পক্ষ থেকে বিভিন্ন সময় ভৎসনার শিকার হতে হচ্ছে। হোয়াট নেক্সট? আনমিউট করুন। তা আজকের যে বিষয়টা শোনা যাচ্ছে অঞ্জন? স্পষ্ট বলুন। স্পষ্ট শোনা যাচ্ছে তো? আজকে যে বিষয়টা আমরা আলোচনা করছি, যে নতুন আবেদনের ভিত্তিতে চলতি বছরে 31শে ডিসেম্বর পর্যন্ত করা হয়, এর মধ্যে নিয়োগ প্রক্রিয়া আমাদের শেষ করতে হবে। এই নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার আগে পর্যন্ত তারা কাজ চালিয়ে যেতে পারবে, স্কুলে যেতে পারবে শিক্ষকরা, এবং তারা বেতন পাবে। কিন্তু গ্রুপ সি আর গ্রুপ ডি কর্মীদের জন্য এই নির্দেশ দেওয়া হয়নি। ইতিমধ্যে শিক্ষা কর্মীরা একটি বৈঠক করেন
রাজ্য সরকারের আমলাদের সঙ্গে, মুখ্য সচিব মনোজ পন্থের সঙ্গে, এবং তাতে মুখ্যমন্ত্রী তাদেরকে আশ্বস্ত করেন যে গ্রুপ ডি 20,000 এবং গ্রুপ সি 25,000, এবং 26শে মে আবার একটা নতুন করে মামলা আমরা দেখলাম, আস্থার শুনানি ছিল। সম্প্রতি এক গেজেটে রাজ্য সরকার বিজ্ঞপ্তি দেয় যে ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটিজ এন্টারিম স্কিম 2025-এর প্রকল্পে আওতায় এই ভাতা দেওয়া হবে, ক্লিয়ারলি বলা হয়েছে। এবং আমরা দেখলাম জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে এই মামলার আজ শুনানি ছিল। প্রাথমিক পর্যবেক্ষণে তিনি এই রায়দান স্থগিত করেছে। আগামী সপ্তাহে হয়তো দেখবো কবে লিস্টিং হয়। কিন্তু এর সঙ্গে একটা কথা বলি যে আজকে যে বিজ্ঞপ্তি আমাদের রাজ্য সরকারের তরফ থেকে দেয়া হয়েছিল, সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে সেই আবার মাঠে নেমে পড়লেন আমাদের বিকাশ বাবু ও ফিরদৌস শামীম বাবু, এনারা। আজকে যারা যে অনিশ্চয়তার মুখে আছে, মুখ্যমন্ত্রী তাদের বাড়িতে দুটো ভাত তুলে দেওয়ার জন্য, মা বাবার অসুস্থতা, তাদের একটু ওষুধ কেনার জন্য একটা মিনিমাম বন্দোবস্ত করেছিলেন, এবং সেই বন্দোবস্তটাকে ওনারা ভালোভাবে দেখতে পারলেন না যে মানুষগুলোর মুখে দুটো ভাত উঠুক। কারণ ওনারা সেই আবার আইন আদালতের মামলায় এতদিন যে শিক্ষকদের এবং শিক্ষা কর্মীদের যে বিড়ম্বনায় ফেলেছেন, সেইগুলোকে আবার তারা আদালতের মধ্যে নিয়ে গেলেন। এবং আগামী দিনে আমাদের আদালতে লড়াই হবে। আমাদের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত মহাশয় তার বক্তব্য সপক্ষে রেখেছেন, রাজ্য সরকারের সপক্ষে। এখন আগামী দিনে আমরা দেখবো যে কি পরিস্থিতির মধ্যে দিয়ে যায়। কিন্তু আমি এইটুকু বলবো যে মানবতার খাতিরে অন্তত আপনারা এইভাবে মামলা করে যেই যারা আজকে এই দুবেলা দুমুঠো খাওয়া যাতে তুলে দিতে পারে বাড়ির লোকের কাছে, অন্ন বস্ত্র বাসস্থান, বহু লোক লোন নিয়েছেন, তাদের ইএমআই আছে, বহু লোক বাড়ি করেছেন, বিয়ে করেছেন, বাচ্চা কাচ্চা হয়েছে এবং বাচ্চা কাচ্চা আছে তাদের। তা আমাদের চলতে গেলে, সমাজ ব্যবস্থায় চলতে গেলে আমাদের অর্থের প্রয়োজন। সেক্ষেত্রে একটা সুন্দর ব্যবস্থা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী এই সুপ্রিম কোর্টের রায়ে যাদের চাকরি চলে গেল ডাইরেক্টলি ভাবে, তারপরেও তিনি বলেছেন রিভিউ পিটিশন জমা হচ্ছে, কয়েকদিনের মধ্যেই হবে, আমাদের ড্রাফটিং তৈরি। কিন্তু এর মধ্যে যাতে কোনো রকম বিড়ম্বনায় তাদের পড়তে না হয়, সংসারটা যাতে ঠিক মতো চলে, তার জন্য একটা মানবিক মুখ্যমন্ত্রী, মানবিক একটা রূপ তাদের রাজ্যের মানুষের কাছে রাখলেন। তার পরিবর্তে আমরা কি দেখলাম যে শামীম বাবুরা এগিয়ে গেলেন, আবার বিকাশ বাবুরা মামলা করে তাদেরকে সেই ভাতার থেকে যাতে দুমুঠো উঠে যায়, সেই ভাতা থেকে তাদের বঞ্চিত করলো। আমি সব মানছি, কিন্তু তারা তাদের পুরনো দিনগুলো তিনারা ভুলে আমার শুধু গেছে। প্রশ্ন একটি জায়গাতে, তা হলো আপনি যেটা বলছেন সেটা একদিক থেকে সত্যি যে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে যাদের চাকরিটা গিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তাদেরকে ভাতা দেওয়া হচ্ছে, এটা অত্যন্ত সাধু একটি উদ্যোগ। আমি সেই বিষয়ে কিছু বলছি না, স্কিমের আন্ডারে আনছেন, আমি সেই বিষয়েও কিছু বলছি না। কিন্তু বিচারপতির যে অবজারভেশন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কতদিন ধরে আপনারা ভাতা দেবেন? দেখুন, রিভিউ পিটিশন দেওয়া হয়েছে রাজ্যের পক্ষ থেকে। এবার আমার প্রশ্ন হচ্ছে, বিচারপতির সুরে সুর মিলেই আমি প্রশ্নটা শুধু জানতে চাইবো আপনার থেকে উত্তরটা, তা হলো কতদিন পর্যন্ত আপনারা এই ভাতাটা দেবেন? এই সংখ্যাটা নেহাত তো কম নয় ইন্দ্রজিৎ বাবু। আমি যদি বলি যে গ্রুপ সি 25,000 এবং গ্রুপ ডি 20,000, আমি যদি বলি যে 1 বছর ধরে এই রিভিউ পিটিশনের যাবতীয় প্রসেস চলছে এবং তার সঙ্গে সঙ্গে 1 বছর ধরে সমস্যা অব্যাহত রয়েছে, তাহলে 20,000 ইন্টু 12 করলে পরে কতগুলো টাকা হয় এক একজনের ক্ষেত্রে? 25,000 ইন্টু 12 হলে পরে এক একজনের ক্ষেত্রে কতগুলো করে টাকা হয়? এরকম গ্রুপ সি গ্রুপ ডি কর্মী তো প্রচুর রয়েছে। তাহলে রাজ্য সরকার রাজকোষ থেকে এতগুলো টাকা কেন ব্যয় করবে যদি তারা কোনো রকম রিপারকেশন না দেয়, যদি তাদের পক্ষ থেকে কোনো রকম কিছু না পায় রাজ্য, তাহলে কেন এতগুলো টাকা ব্যয় করবে? হ্যাঁ, আজকে জাস্টিস অমৃতা সিনহা এই পর্যবেক্ষণে, আপনি ঠিকই বলেছেন, এই পর্যবেক্ষণটি করেছেন যে তারা কাজ না করে কি করে টাকা পাবে। কিন্তু আমরা একটা জিনিস ইন্টারিম, এই কথাটা দেখুন, কথাটা আছে ইন্টারিম স্কিম, অর্থাৎ এই মুহূর্তে চলার জন্য রিভিউ পিটিশনে আপনিও জানেন না, আমিও জানি না, এবং কেউই জানেন না যে আগামী দিনে কি হবে। কারণ রিভিউ পিটিশন করা হয়েছে, সেটা গ্রহণ হবে কি, সেটা পরিবর্তে কি দেখা দেবে, সেটা আমাদের কোর্টের ব্যাপার। কিন্তু আপাতত মানুষগুলোকে মানবিকভাবে পাশে দাঁড়ানোর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী
তার জনগণের পাশে দাঁড়াবে, এটাই তো স্বাভাবিক। আমরা তো তাকে ভোট দিয়ে সেই জন্যই নির্বাচিত করেছি, যাতে তিনি জনগণের পাশে দাঁড়ান, এবং তিনি তার মানবিক রূপ রেখেছেন। কিন্তু এইটাকে এইভাবে যে আটকে দেওয়ার যে প্রবণতা, এটাকে কিন্তু মানুষ ভালোভাবে নেবে না। আজকে সাধারণ মানুষের বুঝতে পারছে যে কি পরিস্থিতি, সেইখানে এই মানুষগুলো যাতে দুবেলা দুমুঠো অন্ন তুলে দিতে পারে নিজের এবং পরিবারের জন্য, সেইটুকু থেকে বঞ্চিত। আমি হাত জোর করে বলবো, বিকাশ বাবুরা আপনারা অনেক মামলা করেছেন, করুন, কিন্তু এই মামলাটিকে করেছেন এবং এটা পর্যবেক্ষিত হয়েছে। কিন্তু আপনারা আগামী দিনে এগুলো একটু ভাববেন, মানুষের কথা একটু ভাবুন, নিজেদের কথা। নিজেরা তো 34 বছর ভেবেছেন নিজেদের কথা। অন্তত আমার একটা বিনীত রিকোয়েস্ট আপনাদের মিডিয়ার থেকে, যে যদি তারা শুনতে পান, একটা আজকে দলমত নির্বিশেষে এই কথা বলছি, যে সাধারণ মানুষ হিসেবে বলছি, যে এর থেকে অন্তত বিরত থাকুন। কারণ এটা একটা ইন্টারিম স্কিম, তারা যাতে কিছু না কিছু ব্যবস্থা হয় এবং পরিবারটিকে চালাতে পারে, যাতে রাস্তায় ভিক্ষাবৃত্তি না করতে হয় বা কোনো রকম কাজ করতে সেই রকম অসৎ রকম অবলম্বন যাতে না করতে হয়, সেই উদ্দেশ্যেই বার্তা দিচ্ছি। বুঝতে পেরেছি। আপনারা অন্তত আমি এই আমি আমি সময় একেবারে মানবিকভাবে ইন্দ্রজিৎ পাশে বাবুর কথা দাঁড়ান। ধরে বুঝতে পেরেছি। আমি ইন্দ্রজিৎ বাবুর কথা রেস্ট টেনে ইন্টারিম স্কিম এই বিষয় নিয়ে পরে আলোচনায় আসছি, কিন্তু আমি অত্যন্ত ইন্টারেস্টিংলি একটি বিষয়ের দিকে একটু আলোকপাত করব, তা হলো রিভিউ পিটিশন। আমি ঠিক এ জায়গাতে সরাসরি আলীবাবুর কাছেই যাব। আলীবাবু, আমি একেবারে যখন দেখতে পাচ্ছি, দেখুন রিভিউ পিটিশন নিয়ে আমরা আইনজীবী কেউ নই, কিন্তু সম্যক একটি ধারণা আমি আপনাদের সামনে একটু রাখার চেষ্টা করবো, যতটুকু আপনারা নিজেরাও সার্চ করলে জানতে পারবেন। যে রিভিউ পিটিশনে লিমিটেড স্কোপ থাকে, স্পষ্ট ভাষায় যেটা লেখা আছে, রিভিউ পিটিশনস আর নট মিন টু বি আ সাবস্টিটিউট ফর আ ফুল অ্যাপিল। এই লাইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্য সুপ্রিম কোর্ট উইল অনলি রিভিউ আ জাজমেন্ট ইফ দেয়ার ইজ আ ক্লিয়ার এরার অন দ্য ফেস অফ দ্য রেকর্ড, এ নিউলি ডিসকভার্ড ফ্যাক্ট অর আ সাফিসিয়েন্ট কজ ওয়ারেন্টিং রিভিউ। অর্থাৎ সরাসরি সুপ্রিম কোর্ট তখনই এটা পরিবর্তন করবে যদি তাদের কাছে এটা মনে হয় যে রাজ্য কিছু নতুন কি দিয়েছে, এমন কোনো তথ্য রয়েছে যে তথ্যর বেসিসে তারা মনে করতে পারে যে এবার চেঞ্জ হতে পারে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, যে রিভিউ পিটিশন রাজ্যের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, সত্যি কি তাতে চিড়ে ভিজবে? আলীবাবু, দেখুন, রাজ্য সরকার যে রিভিউ পিটিশন দিয়েছে ওগুলোতে কিচ্ছু হবে না, পরাজিত হবে নিশ্চিত, এটা একবারে ঠিক আছে। যেটা বিষয় ইন্দ্রজিৎ বাবু বললেন তৃণমূলের পক্ষ থেকে, যে মানবিক কারণে তাদেরকে 25,000 এবং 20,000 টাকা করে দেওয়া হয়েছে, একেবারে মানে কত সুন্দর কথা বললেন। কিন্তু এটা ভাবা উচিত ইন্দ্রজিৎ বাবুর, যাদের চাকরি হওয়ার কথা ছিল, প্রথম থেকে কেস করে বসে আছে, তারা কিন্তু পায়নি এখনো পর্যন্ত। 10,000 টাকাও ভাতা পায়নি। ওই যারা ধর্মতলায় এখনো বিভিন্ন ধরনের আন্দোলন করে আছে, যাদের চাকরি হওয়ার কথা ছিল, এই যে 6,000 চাকরি টপকে আপনারা অযোগ্যদের দিয়ে দিলেন, আর 6,000 চাকরিজীবীরা যারা পেত তারা বঞ্চিত হলো। এই জায়গায় আপনার মানবিক মুখটা কোথায় গেল ইন্দ্রজিৎ বাবু? আপনার মানবিক মুখটা কোথায় গেল মাননীয় মুখ্যমন্ত্রীর? 6,000 লোককে টপকে অযোগ্যদের চাকরি দিলেন, এখন আপনি অযোগ্যদের 25,000 30,000 টাকা করে দিচ্ছেন, তার বেশিরভাগ লোককেই। আজকে এই প্রশ্নগুলো দাদা খাটবে না। আমরা ভারতীয় জনতা পার্টি পরিষ্কার করে বলছি, মহামান্য হাইকোর্টের রায় যে দিয়েছে, আমরা তাকে সাধুবাদ জানাই, আমরা ধন্যবাদ জানাই। আমরা হাইকোর্টের যে রায়, যে অবজারভেশন দিয়েছে, সেই অবজারভেশনের পক্ষে আছি, অর্থাৎ ভাতা বন্ধ হোক। কিসের ভিত্তিতে ভাতা দিচ্ছেন? রাজ্য সরকার কার ট্যাক্সের টাকা দিয়ে এই ভাতাগুলো দিচ্ছেন? সাধারণ গরিব মানুষের টাকায়, সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় আপনি ভাতা দিচ্ছেন। আপনার বাড়ির থেকে দিন না। আপনি যে টাকাগুলো ঘুষ নিয়ে এই 700 কোটি টাকা আপনি আয় করেছেন এবং অন্যান্য স্কিম থেকে, অন্যান্য ডিপার্টমেন্ট থেকে ইনকাম করেছেন, সেই ঘুষের টাকাটা তৃণমূলের পার্টি অফিসে আছে। সেই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির থেকে যদি দিত, আমরা কিচ্ছু বলতাম না, আমরা আরো সাধুবাদ জানাতাম। ঠিক আছে, উনি পাপ স্খলন করছে, সেই জন্য আমরা এটাকে সাধুবাদ জানাচ্ছি। তা তো নয়। আপনি সরকারের টাকা নিয়ে, সাধারণ মানুষের ট্যাক্সের টাকা নিয়ে আপনি 20,000 25,000 টাকা ভাতা দিচ্ছেন তো সবাইকে দিচ্ছেন না কেন? পার্টিকুলার কিছু আপনাদের পোষা যাদেরকে আপনারা চাকরি দিয়েছেন, অযোগ্য ব্যক্তিদের, তাদেরকে ভাতা দিচ্ছেন কেন? আমরা যতদূর জানি সব থেকে বেশি দুর্নীতি হয়েছে শিক্ষাকর্মীদের। যারা গ্রুপ ডি এবং গ্রুপ সিতে যারা চাকরি পেয়েছে, সব থেকে বেশি দুর্নীতি হয়েছে। আচ্ছা, ভালো কথা, ইন্টেরিয়ার স্কিমে আপনি বলছেন যে 20,000 25,000 টাকা দেয়া হচ্ছে। আচ্ছা, কারা দিচ্ছে এই টাকাটা? একটু ভেবে দেখুন রঞ্জন বাবু, টাকা কিন্তু সরকার দিচ্ছে না, টাকা দিচ্ছে হাই স্কুলের হেডমাস্টার। এবং হাই স্কুলের হেডমাস্টার
তাদের কাছে যে চাকরি প্রার্থী মানে যিনি থার্ড গ্রেড ফোর্থ গ্রেডের স্টাফ, তাকে একটা মুচি লেখা দিয়ে লিখে দিতে হচ্ছে যে আমি আর কোনো অভিযোগ জানাবো না, আমাকে নিয়ে যদি কোনো প্রশ্ন হয় তাহলে হেডমাস্টার মশাইকে আমি দায়ী করব না। ক্যাশে টাকা দিচ্ছে, ভাবতে পারেন? এই টাকা যদি অন অ্যাকাউন্টে অনলাইনে যদি দিত, তাদের মোবাইলের মাধ্যমে যদি অনলাইনে টাকা পেত, সেটা আলাদা কথা। ইন্দ্রজিৎ বাবু জানেন কি না বলতে পারছি না, টাকাটা কিন্তু হাই স্কুলের হেডমাস্টার মশাই ক্যাশ করে দিচ্ছে, ডাইরেক্ট ক্যাশ। তাহলে এই জায়গাটাই হলো প্রশ্ন। যেমন ইমাম ভাতা রাজ্য সরকার দিচ্ছে না, ইমাম ভাতা কে দিচ্ছে? ওয়াকফ বোর্ডের একটা বোর্ড আমাকে থেকে আলিবাবু দেওয়া এই হচ্ছে। উত্তরটা অবশ্যই ইন্দ্রজিৎ বাবু থেকে নিতে হবে। ইন্দ্রজিৎ বাবু হাত তুলছেন। ইন্দ্রজিৎ সেই বাবু জন্য অতি শুনুন, সংক্ষেপে আমার উত্তরটা শেষ নেওয়ার কথা চেষ্টা বলি, করবো। শেষ না কথা না, আলিবাবু বলি। অবশ্যই না, এখানে উত্তরটা নিতেই হবে। ইন্দ্রজিৎ বাবু অতি সংক্ষেপে আপনার উত্তরটা আমি please। উত্তরটা দিয়ে দিচ্ছি। আলিবাবু, বিজেপির আলিবাবু মনে হয় ধন্বন্তরী হয়ে গেছেন। উনি জানেন রিভিউ পিটিশন গ্রহণ হবে না। উনি জানেন যে উনি আবার অযোগ্যদের ফর্মুলা জানেন, অযোগ্য কতজন, সবাই অযোগ্য গ্রুপ সি না, কিন্তু গ্রুপ ডি। ইন্দ্রজিৎ বাবু তো আপনাকে মানতে হবে দিয়ে দিন না। তাহলে আপনারা যে দিয়ে দিন। যদি আমি রিভিউ তো এই পিটিশনের কথা জন্যই বলি যে বলেন উনি আপনারা, মনে হয় সেক্ষেত্রে নতুন কি কোনো তথ্য উনি দিচ্ছে ওই রাজ্য? ধারণাটা নেই অঞ্জন। রাজ্য কি সত্যিই নতুন কোনো তথ্য দিচ্ছে? যে উনি কোথায় এই ধারণাটা পেয়েছেন যে হেডমাস্টারের থেকে ওই ক্যাশ টাকা তারা সই করে বা কোনোভাবে নিচ্ছে, এটা কোথা থেকে নিচ্ছেন? না না, এই ধরনের বলবেন না আলীবাবু। দয়া করে একটা চ্যানেলে বসে জেনে এরকম নেবেন স্যার, আপনি অভিযোগ জানেন না। করবেন না। আপনি সুরজিৎ বাবু, আপনি আপনি জানেন দিন না। না না, আপনি ডকুমেন্টেড দিন, থেকে 25,000 ডকুমেন্টেড দিন। তাহলে আজকে 20,000 আপনারা টাকা কোর্টে নেওয়া বলতে পারলেন হচ্ছে। না কেন? তাহলে এটা তো কোর্টে বলতে পারতেন, তাহলে বললেন না কেন? তাহলে সেটা কোর্টে বললেন না কেন বলুন? উত্তর দিন, কোর্টে কেন বললেন না? আপনারা তো সব জানেন তারা সবই পেয়ে অযোগ্য, যাবেন, সব পেয়ে তারা যাবেন। যোগ্য। আর আপনি ধন্বন্তরী যে রিভিউ পিটিশন গ্রহণ হবে কি, গৃহীত হবে কি হবে না, সবটাই আপনারা জানেন। তাহলে না সবটাই না, বলুন। ইতিহাস তাহলে সাক্ষী কি আর আছে কেন? ইন্দ্রজিৎ বাবু। যত আরে রাজ্য ইতিহাস, সরকার এখানে ইতিহাসের কথা না, পিটিশন করেছে, প্রেসিডেন্ট ডে হিসেবে সবগুলোতে কথা হচ্ছে। পরাজিত হয়েছে। দাদা, এটা এখানে আপনি সব প্রেজেন্ট থেকে ডে বেশি হিসেবে জানেন। কথা হচ্ছে। এটা ইতিহাস নিয়ে কথা হচ্ছে, এটা প্রেজেন্ট ডে হিসেবে কথা হচ্ছে। সেই বিষয়টা আলোকপাত করুন। আপনি এরকম ভুল তার মানে তথ্য আমি দিচ্ছেন, এখানে এটা তো আশ্বস্ত ঠিক নয়। হতে পারি ইন্দ্রজিৎ বাবু যে কোনো এক জায়গায় যে রিভিউ পিটিশনের ধারাবাহিকতা একসময় সবাই দেখেছে, সেই ধারাবাহিকতা হয়তো বাংলার ক্ষেত্রে আবারও ব্রেক করতে পারে। আচ্ছা, অর্থাৎ অঞ্জন, রাজ্য তোমাকে একটা রাজ্য কথা বলি। আমি আসছি ইন্দ্রজিৎ বাবু, দাদা, আপনার রাজ্য 90% আমি আসছি, আলিবাবু আসছি, আলিবাবু আসছি। রাজ্য সরকার দিতে ইন্দ্রজিৎ বাবু পারে না। নিশ্চয়ই এটা- আমরা এটা এটা record আশ্বস্ত আছে হতে পারি, অনেক। কিংবা শব্দের কারাগারি অনুষ্ঠান থেকে যেসব দর্শকরা দেখছেন, যদি কোনো গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরাও দেখে থাকেন, তাহলে তারা নিশ্চয়ই আশ্বস্ত হচ্ছেন যে রাজ্য সরকার নিশ্চয়ই এবার সুপ্রিম কোর্টকে সন্তুষ্ট করার জন্য এমন কিছু ইনফরমেশন দেবে যেখান থেকে রিভিউ পিটিশনে এই রায়টা বদল হতে পারে। তাই তো ইন্দ্রজিৎ বাবু? রায় বদল হতে কি পারে সেটা তো আমি আলীবাবুর মতো ধন্বন্তরী নয়। এটা জাজমেন্টের বিষয়, সাব জুডিশ ম্যাটার, জাজমেন্টের বিষয়। সেখানে আইনজ্ঞরা বলতে পারবেন, মহামান্য সুপ্রিম কোর্ট কি রায় দেবে সেটা ডিপেন্ড করছে। আমি এই আপনার চ্যানেল থেকে বসে কখনো এই ধরনের অপারকের মতো বক্তব্য রাখবো না আলীবাবুর মতো, যে ওই হেডমাস্টার টাকা দিচ্ছে, তারা মুচলেখা সই করে, এই ধরনের কথা আমি বলতে অন্তত পারবো না। এখন পরিস্থিতি যেটা fact, হবে সেটাই বলছি, যেদিকে হবে আমি সেদিকে আমরা দেখবো। জেনে বলছি এটা পর্যবেক্ষিত গভর্নমেন্ট হচ্ছে। থেকে দিচ্ছে না, আপনারা এটা evidence দিচ্ছে দিন না, তাহলে আজকে হাই কোর্টে স্কুলের বলতে হেডমাস্টার পারতেন তো। তাদের, তাহলে আজকে তাহলে কোর্টে বলতে পারতেন। আচ্ছা ঠিক আছে, আপনি আরো 7 দিন সময় পেলেন, পরে যখন এটা কোর্টে ডেট পাবে তখন আমি আলিবাবুকে একবার রিকোয়েস্ট করবো, আমি রতনবাবু আসছি, আলিবাবু আপনার কাছে একটু রিকোয়েস্ট করবো, যদি আপনার কাছে সত্যি কোনো ভ্যালিড ইনফরমেশন থেকে থাকে এই বিষয়ে, আপনি কি রাখতে পারবেন? আপনি দিন, আপনি দিন সেটা। সেটা তো এভাবে বলছি তো সম্মুখে আমি বলছেন তো, মানে এইভাবে সম্মুখে বলছেন বলে বললাম আমি আলীবাবু। আসছি, ইন্দ্রজিৎ বাবু আমি আসছি। আমি একজন স্কুলের বিশ্বস্ত সূত্রে জানতে পেরেই আমি বলছি, হেডমাস্টার মশাইয়ের কাছ থেকে টাকাটা পে করা হচ্ছে। হেডমাস্টার মশাইকে কে দিচ্ছেন? 20,000 টাকা পাচ্ছে। টাকাটা হেডমাস্টার মশাইকে কে দিচ্ছে? রাজ্য দিচ্ছে? সরকার দিচ্ছে? আপনার টিভিকেই বলবো, আপনি সার্ভে করে দেখুন যে টাকাটা কিভাবে তাদের হাতে যাচ্ছে, ডাইরেক্ট। আপনি যেদিকে আলোকপাত করার চেষ্টা করছেন, আমরা নিশ্চয়ই এই ব্যাপারটাতে ভেবে দেখছি। তার কারণ এই কথাটা যেটা আপনি বলেছেন সেটা অত্যন্ত বিস্ফোরক একটি কথা। আপনি সাংঘাতিক একটি অভিযোগ তুলছেন, এবং শুধুমাত্র আপনার থেকে আমি জানার চেষ্টা করবো আলিবাবু, যদি সত্যি আপনার কাছে এরকম কোনো সূত্র জেনে থাকে, আমি শুধু জানতে চাইছি, আমি শুধু আলিবাবুর থেকে এটা জানতে চাইছি যে রাজ্য সরকার যে ভাতা প্রদান করতে চাইছে, আপনি বলছেন যে হেডমাস্টার মশাইয়ের থেকে টাকাটা যাচ্ছে, হেডমাস্টার মশাইকে টাকাটা কে দিচ্ছেন? সরকার দিচ্ছে? এক্স্যাক্টলি। না হেডমাস্টারের কাছ থেকে যে বিষয়টা যাচ্ছে সেটা হচ্ছে স্কুলের একটা ডেভেলপমেন্ট ফান্ড আছে, স্কুলে একটা ফান্ড আসছে, রাজ্য সরকারের ফান্ড আসে, যেটা স্কুল যাকে খুশি তাকে দিয়ে সেই খরচটা করতে পারে। এই জায়গার ক্ষেত্রে তাই হয়েছে। 25,000 দিচ্ছে না, স্কুলের মিসিলিনিয়াস খরচের মধ্যে দেখা হচ্ছে। এটা আপনি দেখে নেবেন,
এটা না, আপনি আমি দেখে আমি তো নেবেন, আমি তো এটা আমি তো পরের সম্পূর্ণ আমি বিভ্রান্ত দেখে হয়ে যাচ্ছি। নেবেন। কখনো বলছেন যে পরের ডেভেলপমেন্ট discussion-এ ফান্ড আপনারা রয়েছে। এটাই তো না না, আমি আমাদের আমি কথা। আমি আমার দর্শকদেরকে একেবারে বিভ্রান্ত করতে চাইছি না। আমি শুধু একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে স্কিমের কথা বলা হচ্ছে, সেই স্কিমের আন্ডারে এই ভাতা প্রদান করা হচ্ছে। আলিয়াপু, আপনি বিস্ফোরক কথা বলছেন ডেভেলপমেন্ট ফান্ড রয়েছে, সেই ফান্ড থেকে টাকা যাচ্ছে। এটা কি সেই স্কিমের অন্তর্গত? আমি একটু জানার চেষ্টা করবো, কিন্তু এই মুহূর্তে আমার সঙ্গে এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গেছেন মাননীয় সুকান্ত ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক। সুকান্ত বাবু, আপনাকে স্বাগত রেড বাংলা শব্দের কাটাকাটি অনুষ্ঠানে। অঞ্জন বাবু, আমি একটা ইতিমধ্যে সুন্দর একটা উদাহরণ দিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন না 2,500 টাকা ইমাম ভাতা আর হলো না, 1,500 টাকা ঠিক এই জায়গাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন একবার আপনাদের সামনে রাখছি, দেখুন। বোর্ডের মাধ্যমে কাজে গ্রুপ সি ও ডিদের জন্য বেতন অনিবার্য পরিস্থিতিতে কোর্টের অর্ডার অনুযায়ী বন্ধ হয়ে যাওয়ায় তাদের সংসারগুলো অনেক প্রবলেমের মধ্যে আছে। তাই আজকে রাজ্য মন্ত্রিসভার অনুমতিক্রমে ওয়েস্ট বেঙ্গল লেবার ডিপার্টমেন্টের আন্ডারে ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিমের নামে একটি স্কিম আমরা তৈরি করেছি। এর মাধ্যমে সিদ্ধান্ত হলো যে ওই গ্রুপ সি ও ডি কর্মচারীদের 1 এপ্রিল থেকে 2025 1 এপ্রিল থেকে মাসে যতক্ষণ পর্যন্ত কোনো সিদ্ধান্ত না হচ্ছে যথাক্রমে গ্রুপ সি 25,000 এবং গ্রুপ ডি 20,000 টাকা করে অনুদান দেওয়া হবে। এই যে 1 এপ্রিল যে কথাটি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এই জায়গাটাতেও কিন্তু আজ বিচারপতি অমৃতা সিনহা সরাসরি হস্তক্ষেপ করেছেন এবং বলেছেন যে এত তাড়াহুড়ো কেন। আমরা ঠিক এই জায়গাতে সরাসরি রতনবাবুর কাছেই যাব। রতনবাবু, আমি তো অত্যন্ত বিভ্রান্ত হয়ে পড়ছি। একদিকে সরাসরি আলীবাবু বলছেন যে ডেভেলপমেন্ট ফান্ড থেকে টাকা দেওয়া হচ্ছে, উল্টো দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড সোশ্যাল স্কিমের আন্ডারে এই ভাতা প্রদান করা হবে। যদি এই ভাতা এই স্কিমের আন্ডারে হয়ে থাকে তাহলে ডেভেলপমেন্ট ফান্ডের থেকে টাকা আসছে কেন? না না, বলি শুভ সন্ধ্যা অঞ্জনদা, প্রত্যেককে আপনাদের চ্যানেলে যারা আছেন শুভ সন্ধ্যা। একটু রবীন্দ্রনাথের কথা বলি, কেন কথা তো অনেক হবে, একটু বলি। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, আমি যে দেখনু তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা ফুটে। তো যে যন্ত্রণা নিয়ে যে ছেলেগুলো দেখছি যে ঘুরে বেড়াচ্ছে, আর আলীবাবু যেটা বললেন না ওইভাবে দিতে পারে না, যাই হোক উনি হয়তো কোনো মাধ্যমে শুনেছে, সেটা সঠিক না। তো যাই হোক আমি এবার বলি যে না না, এখানটাতে আপনি যখন বলছেন সঠিক না, তাহলে আপনার কাছে নিশ্চয়ই কোনো তথ্য থাকবে, প্লিজ বলুন। দেখুন, ডেভেলপমেন্টের টাকা থেকে তো আর কাউরি বেতন ওইভাবে দেওয়া হয় না। ওই আপনার যারা ওই স্কুলে বিভিন্ন সাবজেক্ট ধরুন কিছু পড়ায়, বা যারা স্কুলের কোনো উন্নয়নের কোনো বিল্ডিং বা আনুষঙ্গিক কাজে, সেক্ষেত্রে ডেভেলপমেন্টের টাকা খরচ করানো হয়। কিন্তু সেই ফান্ডের কি কোনো লিমিট থাকে? না, হ্যাঁ, একটা তো লিমিট থাকে। যেরকম ধরুন প্রাইমারি স্কুলের একটা থাকে, হাই স্কুলের একটা থাকে, তারপর আপার প্রাইমারি স্কুলে একটা থাকে। গভর্নমেন্ট এটা দেয়, বিভিন্ন ক্যাটাগরি হিসেবে দেয়। সেটা মার্জিন দেখুন। আমি আপনাকে এই প্রশ্নটা করছি এই জন্য, আমি জানার চেষ্টা করছি দর্শকদের উদ্দেশ্যে, আপনি একজন নিজেও একজন শিক্ষক। আমি শুধু এটা জানতে চাইছি, এই বেসিসে এই ডেভেলপমেন্ট ফান্ডের নির্দিষ্ট কিছু লিমিট থাকে, সেই লিমিটের অঙ্কটা কত, সেটা কি কোনো স্পেসিফিক কিছু রয়েছে? দেখুন, সেই অঙ্কটা তো এইভাবে বলা সম্ভব না। স্কুলের অনেক সময় পরিকাঠামোর উপরে নির্ভর করে অনেক কিছু হয়। বড় স্কুলগুলোতে বা ধরুন ছাত্র অনুপাতে দেওয়া হয়। যেরকম ধরুন হাই স্কুলের ক্ষেত্রে একটা হয়তো 8 লাখ টাকা বা 10 লাখ টাকা এরকম একটা থাকে। আবার ধরুন আপার প্রাইমারির ক্ষেত্রে সেখানে একটা থাকে। এরকম করে যত নিচে থাকে সেরকম। আবার ছাত্র সংখ্যার উপরে থাকে, যাদের 1200 ছাত্র বা 1000-এর উপরে চলে গেছে, এরকম প্যারামিটার রয়েছে। এটা হ্যাঁ, একটা প্যারামিটার রয়েছে। সেখান থেকে অনেক সময় কি করে অঞ্জন দা, স্কুল চালানোর ক্ষেত্রে দেখা গেল যে একটা টিচারের খুবই দরকার স্কুলে ছাত্র অনুপাতে, তখন আমরা ওখানে একটা মানে এলাকা থেকে কোনো ভালো স্টুডেন্ট বা যারা পড়াশোনা করছে রানিং, তাদেরকে আমরা স্কুলে হয়তো বলি যে একটা করে ক্লাস করার জন্য। সেখানে ম্যানেজিং কমিটি বসে বা স্কুলের যারা স্টাফ থাকে আমরা বসে একটা নির্ধারিত সামান্য কিছু ভাতা দিয়ে আমরা কিন্তু করি। যদিও এগুলো ধরুন সম্পূর্ণ সঠিক এইভাবে বলা যাবে না। আপনাদের চ্যানেলে যেহেতু বলছি, এখানে আমি ওই ব্যাপারটা বলতে পারবো না সেইভাবে। এটা অনেক ইন্টারনাল ব্যাপার আছে স্কুল চালানোর ক্ষেত্রে। হেডমাস্টার মশাইরা বিভিন্ন ভাবে তারা কিন্তু খুব কষ্ট করে স্কুলগুলোকে চালান।
কারণ অনেক অনেক প্রতিকূলতার মধ্যেও কিন্তু স্কুলগুলো চলে। অনেক ছাত্র অনুপাতে সেইভাবে টাকা পয়সা করি। স্কুলের ধরুন অনেক স্কুল আছে সেখানে বাথরুম বা সেইভাবে উন্নত মানের আমি বুঝতে পেরেছি। পরিকাঠামো আপনি নাই। পয়েন্টটা হ্যাঁ, এগুলো থাকে। বুঝতে পেরেছি। এবার আমার পয়েন্ট যেটা অঞ্জন দা, যে ছেলেগুলো যারা গ্রুপ ডি এবং গ্রুপ সি এর ক্ষেত্রে মাননীয় যেভাবে ভাতার কথা ঘোষণা করে দিলেন, এবার সেকেন্ডটাতে কিন্তু বিচারপতি বলেছেন যে এত তাড়াহুড়ো কেন এবং এটা থেকে লাভ কি। কারণ যেখানে সুপ্রিম কোর্ট একটা রায় দিয়ে দেয় অঞ্জন দা যে এরা স্কুলে যেতে পারবে না, এরা যতক্ষণ না নতুন করে রাজ্য সরকার নিয়োগ করছে ততক্ষণ এরা স্কুলে যেতে পারবে না। কিন্তু সেক্ষেত্রে রাজ্য সরকার চাচ্ছে যে একটা মন্ত্রিসভায় বৈঠক করে ভাতা ঠিক করে দিয়ে তাদের কাছে অনুরোধ করছে আপনারা স্কুলে যান। এই নিয়ে মামলা করেছেন, যে কেউ মামলা করতে পারে অঞ্জন দা। একটা জিনিস বুঝতে হবে যে আইন, আদালত, কোর্ট, বিচারালয় বা সরকার কিসের জন্য অঞ্জন দা? এই যে এতগুলো সরকার বলি, জনপ্রতিনিধি বলি, মন্ত্রী বলি, কোর্ট বলি, আইন, সবাই কি খারাপের জন্য? মানুষের কিসে ভালো হবে, মানুষ কোনটা ন্যায় পাবে, মানুষের কোনটা ঠিক কোনটা ভুল, এর জন্য তো এগুলো তৈরি করা হয়েছে। আমরা সব সময় দোষ একটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমরা একটা কোনো জায়গাতে মনে হচ্ছে যে আমরা আদালত বোধহয় ভুল করতে, বা বিকাশ বাবু একটা মামলা করে বোধহয় এদের জীবন শেষ করে দিচ্ছে বা কিছু। কিন্তু অর্থাৎ আপনি বলার চেষ্টা করছেন যে রাজ্য সরকার অন্যদিকে বিষয়টাকে ডাইভার্ট করে নিজেদের দোষ রাখার চেষ্টা করছে। একদম আমার প্রশ্ন উত্তর হচ্ছে একদম পরিষ্কার অঞ্জন দা, আইন হোক না আইন, আমি যদি সততা নিয়ে নিষ্ঠার সাথে পড়াশোনা করে আমি যোগ্যতা দেখে চাকরি পাই, কেন আমাকে কোর্ট আমাকে বঞ্চিত করবে বলতে পারবেন? কোর্ট আমাকে কোনোদিন বঞ্চিত করতে পারে? আমি সঠিক, আমি এই ছেলেগুলো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, উপেন বিশ্বাস বলেছেন সিবিআই একজন বলছে আপনারা ঠিক লাইনে যাচ্ছেন। এরা যারা যোগ্য, যারা রাস্তায় পড়ে আছে অঞ্জন দা, আজ না হয় কালকে এরা ন্যায্য এরা অধিকার পাবেই। আজ যেহেতু ওরা সততা নিয়ে নিষ্ঠা নিয়ে তারা পড়াশোনা করেছে, এখনো এতটা শেষ হয়ে যায়নি বাংলা যে তারা যা করবে সেটাই ভুল হয়ে যাবে। কিন্তু রতনবাবু, দুর্ভাগ্যক্রমে এটা তো অবশ্যই হয়তো কোনো না কোনো নিশ্চয়ই বিষয় উঠে আসবে, তার কারণ বিচার ব্যবস্থার উপর ভরসা রাখতেই হবে, বিচার ব্যবস্থার উপর ভরসা রাখতেই হবে রতনবাবু। কিন্তু এটাও প্যারালালি দেখতে হবে, একটা ঘটনা আমি কার্যত কিছুদিন আগেই আমি শুনছিলাম সরাসরি, যে একজন কিডনির অসুবিধে রয়েছে এমন একজন ব্যক্তি, সে ক্রমাগত সমস্যার সম্মুখীন হচ্ছিলেন এবং একমাত্র আর্নিং পার্সন বলতে তিনিও পর্যন্ত মারা গিয়েছেন। আমি এটাতে অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা সামনে এসেছিল। এটা যদি প্যারালালি ঘটতে থাকে, আমরা জানি না, আমরা কিন্তু অনেক সেন্সিটিভ একটা ইস্যু নিয়ে কথা বলছি, আমি রাজনৈতিক কচকচানিতে যেতে চাইছি না। আমার মূল প্রসঙ্গ হচ্ছে একেবারে গ্রাউন্ড রুটের কথাটা বলা, তার কারণ দর্শকরা এই মুহূর্তে শব্দের কাটাকাটি দেখছে শুধুমাত্র কিছু বিষয় উঠে যেন আসে, শুধুমাত্র রাজনীতি নয়। আপনাদেরকে বুঝতে হবে যে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড এবং তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের মধ্যে এর যথেষ্ট প্রভাব পড়ছে। রতনবাবু, একদম আমি কয়েক সেকেন্ড কথা বলে ছেড়ে দিচ্ছি, সুকান্ত বাবু এসছেন বলবেন। আমি বলি অঞ্জন দা, আজকে দেখা যাচ্ছে তারা জানেন তো, যাদের চাকরি চলে গেছে এখনো তারা বেতন পায়নি, কিন্তু তাদের দেখা যাচ্ছে তারা সংসার বাঁচানোর জন্য অঞ্জন দা তারা হার্ডওয়ার্কের দোকানে লেবারের কাজ করছে, জমিতে মুনিশ খাচ্ছে, তারা মুনিশের সাথে যে লাইনে দাঁড়াচ্ছে, যারা একসময় স্কুলে ছিল তারা আজকে ইটের ভাটাতে গিয়ে তারা হিসাবপত্রের কাজ করছে, সামান্য 200 টাকা 250 টাকা করে দিনের শেষে পাচ্ছে, সেই নিয়ে তাদের সংসার চলছে। ভাবতে পারছেন কোথায় পৌঁছেছে পরিস্থিতি? আমরা নিজেদের মধ্যে খালি কচকচানি করে জিনিসটাকে হালকা করে দেখানোর চেষ্টা করছি। সরকারের খুব সত্তর ভাবা উচিত, আজকে বিচারপতি যারা আছেন তারা সবাই চাচ্ছে শুধুমাত্র কিছু অযোগ্যদেরকে বাঁচানোর জন্য। কারণ এইটা অঞ্জনদা সরকার পুরোপুরি জানেন, মাননীয়া জানেন কি ঘটনা ঘটেছে, কারা টাকা তুলেছে, কোথা থেকে টাকা তুলেছে। আমি এক লাইনে সাম আপ করার চেষ্টা করবো। রতনবাবু যা বলতে চাইছেন যে কেঁচো খুঁড়তে কেউটা না বেরিয়ে পড়ে, এই জন্যই হয়তো রাজ্য সরকার ক্রমাগত বিভিন্ন টালবাহানা করে যাচ্ছে। আমি ঠিক এ জায়গায় কুণাল ঘোষ তিনি কি বলছেন শোনাব। মাননীয় মুখ্যমন্ত্রী একদিকে যেমন রিভিউ পিটিশন, পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যে প্রক্রিয়া, আর তার পাশাপাশি একটা ইন্টারিম একটা রিলিফ যাতে সংসার চালাতে কোনো অসুবিধা না হয়, তো এটা মুখ্যমন্ত্রী ব্যবস্থা করছিলেন।
এখন কারা সেটা আটকাতে কোর্টে গেলেন, কোর্টের কোন ঘরে শুনানি হলো, বিচারপতি কি রায় দিলেন, এটা তো সবাই দেখতে পাচ্ছেন। আদালতকে আমরা শ্রদ্ধা করি, আদালতের রায়ের বিরুদ্ধে বলবো না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কাদের আইনি লড়াইয়ের পাশাপাশি আর্থিক নিরাপত্তা, পারিবারিক আর্থিক সুরক্ষা দিতে চাইছিলেন অন্তর্বর্তীকালীন, আর কারা সেটা আটকাতে কোর্টে গেল এবং কোর্ট সেটায় কি বলল, কিভাবে এই ইন্টারিম রিলিফ দেওয়াটায় বাধা আসছে, এটা মানুষ বিচার করে নিন যে কে সাহায্য করতে চাইছে আর কারা বাধা দিতে চাইছে। মানুষ এটা চোখের সামনে দেখতে পাচ্ছেন। আমি ঠিক এখানেই সরাসরি সুকান্ত বাবুর কাছে যাবো। সুকান্ত বাবু, প্লিজ একটু ডটগুলোকে মেলানোর চেষ্টা করবেন, আমার প্রশ্নটা বোঝার চেষ্টা করবেন। আমি অনেকগুলো বিষয়ে আলোকপাত করব। একদিকে আমি আসছি রতনবাবু, আসছি প্লিজ রিবাটেল করার সুযোগ দেবো। আমি না সুকান্ত, আমি আসছি রতনবাবু প্লিজ। আমি সুকান্ত বাবুর কাছে যে বিষয়টা নিয়ে যাব, সুকান্ত বাবু, আমরা ইন্টারিম শব্দটাতেই অত্যন্ত ভয় রয়েছে। আমি কেন বলছি ভয় রয়েছে? বাংলাদেশের ভূমিকা দেখে, বাংলাদেশে ইউনূস সরকারের এই ইন্টারিম ভূমিকা নিয়ে অত্যন্ত আশঙ্কা বোধ করছে সমস্ত বিশ্ব। এবং ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে 5ই আগস্ট 2024-এ যখন শেখ হাসিনা তার দেশ ছাড়ছেন, তখন ঠিক সেখান থেকে যখন শুরু হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট, এই মুহূর্তে দাঁড়িয়ে ভোটটা হবে কিনা সেটা নিয়ে সন্দেহ হয়ে যাচ্ছে। আর ঠিক সেই ইন্টারিম রিলিফ, এবার ইন্টারিম রিলিফের একটু সংখ্যাটা বোঝার চেষ্টা করি আমরা। 25,000 এবং 20,000। সেন্ট্রাল গভর্নমেন্টের একটি স্কিম রয়েছে অটল বিমিত ব্যক্তি কল্যাণ যোজনা, যেটাকে বলা হয় যে 90 দিন পরে তারা এটা আর পাবে না। কি সেই স্কিম? যদি কোনো ব্যক্তি তার চাকরি হারিয়ে থাকে, বেকার হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তিনি লাস্ট যে স্যালারি ড্র করেছে সেই স্যালারির 50% তিনি আবারও স্যালারি হিসাবে পাবে, অর্থাৎ ভাতা হিসাবে পাবে, অনুদান হিসাবে পাবে। এটাই হচ্ছে সেই অটল বিমিত ব্যক্তি কল্যাণ যোজনা। আমি বলছি 90 দিন অর্থাৎ 3 মাস। আর এই ইন্টারিমের তো কোনো শেষই নেই, অন্তও হবে না, তার কারণ রিভিউ পিটিশন কতদিন অবধি চলবে তার তো কোনো শেষই নেই। এবং এই 25,000টা যদি আমরা জুড়তে থাকি, একদিকে রাজ্য সরকার সরাসরি বকেয়া নিয়ে নানা রকম কথা বলে যে 100 দিনের কাজের টাকা পাওয়া যাচ্ছে না, রাজকোষ ফাঁকা হয়ে যাচ্ছে। এই 25,000, 20,000 আমার আপনার করের টাকা দীর্ঘদিন ধরে যদি চলতে থাকে, তাহলে তো সংখ্যাটা অনেক বেশি। সুকান্ত বাবু, দেখো অঞ্জন, শোনা যাচ্ছে আমাকে? স্পষ্ট বলুন। সবচেয়ে বড় সমস্যা, তুমি তো তুলনা আনলে, আমি এটা বারবার বলি যে ভাতা, অনুদান এগুলো দিয়ে কোনো সমাজের বা যে সমাজের যে কোনো মানুষকে বা এই যে নতুন প্রজন্মকে, তাদেরকে কিন্তু অন্ধকারের দিকে ঠেলে নিয়ে দেওয়া যায়, কিন্তু কখনোই তাদের কিন্তু সার্বিক উন্নতি হয় না। কেন হয় না বলছি, কারণ তুমি যখন বলছো যে কোনো কারণে যখন চাকরি থাকে না, তাদের জন্য ইন্টারিম রিলিফ থাকতে পারে, কিন্তু এই রিলিফ জন্য বিজেপি সরকার যেটা প্রকল্প নিয়েছে অত্যন্ত ভালোই প্রকল্প, কিন্তু তাই বলে যেটা অমৃতা সিনহা প্রশ্ন তুলেছে, প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক। যে তারা যদি কাজ না করে তাদেরকে আপনি টাকা দেবেন, কিন্তু এরকম আরো অনেক বেকার রয়েছে সমাজে, যারা ধরো বিভিন্ন ক্ষুদ্র শিল্পে কাজ করছে, তাদেরকে সরকার ঠিক কিভাবে অনুদান দেয়? এরকম ভাবে কোনো ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ফান্ডের মাধ্যমে করেছে কিনা অমৃতা সিনহা জানতে চাইছে। কারণ প্রশ্নগুলো খুব স্বাভাবিকভাবে আসছে, কারণ যখন কোনো ভাবে চাকরি চলে যায় সেটা অত্যন্ত বেদনাদায়ক, কিন্তু সেই চাকরির সঙ্গে যদি দুর্নীতি যুক্ত থাকে, অঞ্জন আমি দুর্নীতিকে যুক্ত করছি, তাহলে কি তুমি বলতে পারো যে তাদের অনুদান পাওয়ার অধিকার রয়েছে? এবং আরেকটি কথা, যখন বারবার প্রশ্ন আসছে যে এই কবে রিভিউ পিটিশন, সেখানে কি লেখা থাকবে, কি হবে, সেটা পরের বিষয়। সত্যি যে পরিবারগুলো এদের সঙ্গে আছে তাদের জন্য অত্যন্ত দুঃখ হয়, কিন্তু দুঃখ হয় না তাদের জন্য যে যারা এই দুর্নীতির সঙ্গে আষ্টে পৃষ্ঠে যুক্ত ছিল, তার মধ্যে অনেকেই ছিল। সুতরাং তাদের জন্য যদি এই দান খয়রাতি করা হয়, তাহলে আমাদের রাজস্ব খাতে যে পরিমাণ দেনা আজকে যুক্ত হয়েছে, পরবর্তী সরকার বা এই সরকারই যদি থাকে, অঞ্জন, তারা কি পারবে এই ভর্তুকিগুলো দিতে? যে ক্ষেত্রে ভর্তুকিগুলো না দিলে সরকার কেন, জনস্বার্থে কোনো কাজ হতে পারে না। আমরা তো ওয়েলফেয়ার স্টেটের কথা বলি, অঞ্জন। ওয়েলফেয়ার স্টেট মানে ভর্তুকি নয়, ওয়েলফেয়ার স্টেট মানে অনুদান নয়। অনুদান ভর্তুকি যদি তোমাকে দিতে হয়, তাহলে শিক্ষার মেরুদণ্ডকেই তো ভেঙে ফেলা হচ্ছে। আমি তো আবারও বলছি যে এটা যদি দিতে পারে, কিন্তু সুপ্রিম কোর্ট, প্রধান ধর্মাধিকরণ যখন কোনো রায় দেয় বা মহাধর্মাধিকরণ, তারপর কিন্তু সঙ্গে সঙ্গেই এত তাড়াতাড়ি কি প্রয়োজন হলো, যেটা অমৃতা সিনহা প্রশ্ন করছে, আমারও প্রশ্ন, যে এটা তো একটা নিয়ম রয়েছে। হঠাৎ করে তুমি যদি কাউকে এরকম অনুদান, কেন বলছি আমি,
কারণ তুমি তো নিজেই জানো যে অনুদান তাদেরকে দিচ্ছি যাদের মূলত এটা নিয়ে সন্দিহান যে আদৌ তারা মানে টেন্টেড ক্যান্ডিডেট কিনা বা টেন্টেড আছেন কিনা। সুতরাং এটাই যখন ক্লিয়ার নয় তখন অঞ্জন তুমি কিভাবে এই ভাতা অনুদান দিচ্ছ যেখানে রাজস্বের এই অবস্থা, এবং এটা কতদিন ধরে? তুমি তো বলছো ইন্টেরিয়াম রিলিফ, একটা ভূমিকম্প বন্যা বা কিছু হলে কিছুদিনের জন্য প্রয়োজন হয়, সেটা যদি কতদিন চলতে থাকবে এটা কিন্তু প্রশ্ন। কারণ নতুন নিয়োগ প্রয়োজন, তাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা আছে, কিন্তু আইন সমবেদনা দিয়ে চলে না। এরকম আমি একটা ক্যাবিনেটে তৈরি করতে পারি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। একটা সমাজের একটা অংশকে আমরা অক্সিজেন দিতে পারি, সরকারকে সাধুবাদ জানাচ্ছি, কিন্তু তার অর্থ এই নয় যে কি প্রক্রিয়া দেওয়া হয়েছে এবং সেটার করতে করতে কোন পদ্ধতি ব্যবহার করা হয়েছে, এগুলো কিন্তু প্রশ্ন রয়েছে। এই প্রশ্নের উত্তর সরকারকে দিতে হবে। আমি আবারও বলছি, বিজেপি বা কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসের কথা নয়, বিজেপির যে প্রকল্পটা সেটা কিন্তু অত্যন্ত বাস্তবিক। এটা করা যেতে পারে যে একটা সময়ের জন্য এদেরকে দেওয়া যেতে পারে, কিন্তু তুমি যদি অনুদান ভাতা দিয়ে একটা পরিবারকে চালাও, তুমি কি সারা জীবন চালিয়ে যাবে? তাহলে তো এরকম প্রচুর লোক আছে, দেয়া হোক বেকার ভাতা সবাইকে। আমি ঠিক যেটা দিয়ে শুরু করেছিলাম, আমি ঠিক এখানেই সরাসরি একেবারে অন্তিম লগ্নের দিকে ধীরে ধীরে এগোচ্ছি। আমি তার আগে একটু ইন্দ্রজিৎ বাবুর কাছেই যাবো। ইন্দ্রজিৎ বাবু, আমি তো আবারও বলছি, একই জায়গায় ইন্টারিম হলে পরেও রিভিউ পিটিশনের জায়গা থেকে এই সংখ্যাটা তো দিনের পর দিন বাড়বে। 25,000 টাকা আর 20,000 টাকা সংখ্যাটা গুণ করলে পরে একদিকে 2,40,000 টাকা, একদিকে 3 লক্ষ টাকা। এইভাবে যদি গ্রুপ সি এবং গ্রুপ ডির সংখ্যা আমি যদি নিম্নে অন্তত 10,000 ধরি, প্রতি মাসে কত টাকা করে যাচ্ছে? প্রতি বছর যদি এই ইন্টারিমের টাইমটা যদি বাড়তেই থাকে, কতগুলো টাকা যাবে রাজ্যের? এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের যথেষ্ট কোষাগারে ফাঁকা হচ্ছে, আপনারাই বলছেন যে বকেয়া দিচ্ছে না কেন্দ্র। এই মুহূর্তে এই ধরনের স্টেপ পরবর্তী গভর্নমেন্ট যে কেউ আসতে পারে, আপনারাও থাকতে পারেন, কি করে মেটাবেন? দেখুন অঞ্জন, যে পরিস্থিতি এনাদের তৈরি হয়েছে, এখানে তো সরকার মানুষের পাশে দাঁড়াবে, এটা স্বাভাবিক। এটা নিয়ে তো প্রশ্ন চিহ্ন কোনো প্রয়োজনীয়তা নেই আমার মনে হয়। তার কারণ সরকার যদি না দাঁড়ায়, কে দাঁড়াবে তাদের পাশে? তাদের সংসারটা কিভাবে চলবে? তাই এখানে তো পরিষ্কার যে ওয়েস্ট বেঙ্গল লাভলিহুড যে সোশ্যাল সিকিউরিটি স্কিম, ইন্টারিম স্কিম যেটা বলা হয়েছে, তা সেটাতে তো পরিষ্কার ইন্টারিম স্কিম তো ক্লিয়ার করেই দেওয়া হয়েছে যে আমরা একটা সময় অবধি, যতদিন না এটা একটা কোন রকম রিভিউ পিটিশনের যে আমাদের রায়টা যতক্ষণ না আসছে, ততক্ষণ এই মুহূর্তে তাদের তো চলতে হবে। সেই মানবিক হিসাবে সেটা দেখা হয়েছে, এখানে তো প্রশ্নের কোনো বিষয়ই নেই। তার কারণ সেই পরিবারগুলো কি হবে? তারা তো বেসাহারা হয়ে আছেন এই মুহূর্তে। সেইগুলো তো দেখার কর্তব্য রাজ্যের মানুষ যাকে আজকে ক্ষমতায় বসিয়েছে, সেই সরকারকে। তো সরকারই তো দেখবে। এবার সরকারের কি টাকা বাকি আছে কেন্দ্র সরকারের কাছে, সে বিষয়টা অবশ্যই ভাববার বিষয়। একটা বিরাট অঙ্ক টাকা বাকি আছে, 1,75,000 কোটি টাকা, কিন্তু সেইখানে মানবিকভাবে তো সরকারকে পাশে দাঁড়াতে হবে। তাই তিনি তো আমাদের সরকার দাঁড়িয়েছে, এখানে তো প্রশ্ন চিহ্নের কোনো বিষয় নেই। আরেকটা জিনিস একটু রতনবাবুকে একটা জিনিস একটু বলে দিই, সেটা হচ্ছে যে স্কুলের যে ডেভেলপমেন্ট ফান্ড বলছিলে তুমি, এটা দেখো দু ধরনের। আমাদের এক একটা মহকুমায় একটা করে গভর্নমেন্ট স্কুল হয়, এবং আমাদের আর একটা হচ্ছে গভর্নমেন্ট এডেড স্কুল। এই গভর্নমেন্ট এডেড স্কুলের যে ডেভেলপমেন্ট ফান্ডটা, সেটা এই লোকাল জেনারেল গভর্নিং বডি, এবং তারাই এই লোকাল যে ফান্ডটা, সেটা কিভাবে আসে স্টুডেন্টদের থেকে একটা খুব কম সংখ্যা, অর্ধেক স্টুডেন্টও যাই হোক দিতে পারে না, খুব কম সংখ্যায় একটা যখন ভর্তি হয় সেই সময় একটা ডেভেলপমেন্ট ফান্ড তৈরি হয়। সেই ডেভেলপমেন্ট ফান্ডটার উপর এটা দিয়ে কখনোই হয় না। এই আলীবাবুকে আমি দায়িত্ব নিয়ে বলছি, আলীবাবু এটা কিন্তু আপনি এটা উইথড্র করুন এই ধরনের কথা। কারণ আপনি যে কথা অভিযোগ করলেন, এই অভিযোগের সত্যতা কিন্তু আপনাকে প্রমাণিত করতে হবে। কারণ যেহেতু আপনি এটা মিডিয়া চ্যানেলে বসে এটা বলছেন, সুতরাং এটা কিন্তু ভাববার বিষয়। এই ধরনের কথা আপনি বলবেন না, যেখানে রাজ্য সরকার স্পেসিফিক্যালি স্কিম বলে দিয়েছে তারা কবে থেকে কি বৃত্তান্ত। তারপরে আপনি বলছেন যে হেডমাস্টার কি পকেট থেকে টাকা দেবে, আর একটা স্কুলের ডেভেলপমেন্ট পার্ট আপনি জানেন। তা সুতরাং এই ধরনের কথা বলবেন না। আর একটা জিনিস বলি যে এই দুর্নীতি কখনো, ইন্দ্রজিৎ বাবুকে টাইমার দেওয়া হোক। ইন্দ্রজিৎ বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড বলুন। আচ্ছা, আমি এই যে আপনারা আজকে যে বিষয়টা আলোকপাত করেছেন, যে আলোচনা, এই জিনিসটা বলবো, আজকে আপনারা এইগুলো নিয়ে এত আলোচনা করছেন, এই দুর্নীতি 2009 সালে সিএজি আইটি অডিট রিপোর্ট প্রকাশ পেয়েছে 2009 সালে বামফ্রন্ট জামানায়। আমি বেশি দিন আগের কথা বলছি না, আমাদের ক্ষমতায় আসা 2 বছর আগে সেখানে প্রকাশ পেয়েছে। 32,477 জনের নাম্বার বাড়ানো হয়েছে, বা বঞ্চিতরা ছিল নাম্বার কমানো হয়েছে 13,377 জনে।
তখন এই ফিরদৌস শামীম, বিকাশ বাবুরা কোথায় ছিলেন? ভুলে গেছেন সেই দিনের কথা? যারা আজকে বঞ্চিতদের কথা মনে পড়ছে, যোগ্য অযোগ্যের কথা মনে পড়ছে, মামলার পর মামলা করে যাচ্ছেন। কিন্তু এইভাবে এই যে আপনাদের যে সরকার ছিল সেইগুলো আপনাকে সেইগুলো বলতে হবে না? আজকে 5,000 কোটি টাকা বিপিএন আপনারা 5 কোটি টাকার বিপিএন নিয়েছিলেন সেই সময়। সেইখানে সেই প্রযুক্তিটা পর্যন্ত আপনারা ইউজ করেননি। আপনারা এতগুলো লোক ওএমআর শিট 3 বছরের জন্য সংরক্ষিত হওয়ার কথা ছিল, আপনারা রাতারাতি ডিস্ট্রয় করে দিলেন। আজকে আপনারা কোর্টে গিয়ে ওএমআর শিটের কথা বলছেন, এগুলো দিনগুলো ভুলে গেছেন। সুতরাং আপনারা এটা ভাবুন যে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যতদিন আছে, আশা করি কোনো না কোনো রকম আমি আর সময় দিতে পারছি না। আমি এখানে আলী বাবুর কাছে যাবো। আলী বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। আমার পরিষ্কার কথা যে আমরা মাননীয় হাইকোর্ট আজকে যে অবজারভেশন জানিয়েছে যে ভাতা বন্ধ, গ্রুপ সি গ্রুপ ডি পর্যায়ে 25,000 এবং 20,000 টাকা করে এই যে ভাতা রাজ্য সরকার ঘোষণা করেছে 1 এপ্রিল থেকে, এই ভাতা দেওয়া বন্ধ। এই রায়টাকে আমরা সাধুবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আর পাশাপাশি এটাও আমরা জানাচ্ছি যে রাজ্য সরকার এই সমস্ত, যেখানে সুপ্রিম কোর্ট বলেছে তারা কোনো ক্রমে আর চাকরি মানে স্কুলে বা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে তারা জয়েন করতে পারবে না, কাজ করতে পারবে না, তারপরেও এই ভাতার ব্যবস্থা রাজ্য সরকার করেছে। আমরা সেই কারণে বলছি এটা হচ্ছে সম্পূর্ণরূপে অসাংবিধানিক এবং মানে অবৈজ্ঞানিক এবং অসাংবিধানিক। সেই কারণে মহামান্য সিনহাজি বা আমাদের অমৃতা সিনহা, উনি আমাদের হাইকোর্টের জাজ, তিনি পরিষ্কার করে বলেছে ভাতা দেওয়া চলবে না, ভাতা স্থগিত রাখা হোক। আমরা তার সঙ্গে একমত এবং একই সঙ্গে আমরা সবাইকে গঠন করতে চাই যে এখনো আমি 10 মিনিট পর্যন্ত বলতে চাই যে যারা যোগ্য তাদেরকে যোগ্য তালিকায় নিয়ে আসা হোক এবং অযোগ্যদের বাদ দেওয়া হোক। আমি এখানে রতনবাবুর কাছে যাবো। রতনবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। আলী বাবু, বুঝতে পেরেছি। রতনবাবু, দেখুন, আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এর আগেও বলেছি, এখনো বলছি এবং ভবিষ্যতেও বলে যাব যে সমস্ত যোগ্য যারা শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে যে সমস্ত শিক্ষা কর্মীরা আছেন তাদের পাশে জাতীয় কংগ্রেস ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। এখন একটা সমস্যা হয়েছে কি জানেন, যে দিদি আর পারছেন না। দিদি অনেক করেছেন, যা করেছেন বাংলাকে একদম পুরো শেষ করে দিয়ে গেছেন। যত তাড়াতাড়ি দিদি বুঝতে পারেন ততই মঙ্গল, কারণ উনি যতবার যা করতে গেছেন সুপ্রিম কোর্টে গিয়ে কিন্তু সেখান থেকে ফিরে এসেছেন খালি হাতে। এবারেও তিনি ভাতা দিতে গেছিলেন, সেখানেও কিন্তু কোর্ট বলেছেন যে না, আপনি এভাবে দিতে পারেন না, কারণ দিদির আর কাজ করছে না সবকিছু। এখন দিদির যাওয়ার সময় হয়ে গেছে, দিদির বয়সও হয়েছে। তাই আমরা বলতে চাই যে বাংলার মানুষ, আপনারা যত তাড়াতাড়ি এই সরকারকে উদ্ধার করতে পারবেন তত আপনাদের মঙ্গল হবে, কারণ এই সরকার আপনাদের জন্য আর কিছু করতে পারবে না। দুর্নীতিতে পুরো ডুবে গেছে এই সরকার, দুর্নীতিতে আপাতমস্তক, শুধু দুর্নীতি আর দুর্নীতি আর দুর্নীতি। আমি এখানে অন্তিম রাউন্ডে রয়েছি, আমি এখানে সরাসরি সুকান্ত বাবুর কাছে যাবো। সুকান্ত বাবু, আমার বলতে খুব খারাপ লাগে কিন্তু ঘটনা প্রবাহে আমাকে বলতেই হবে, টেন্টেড শব্দটা এতবার ব্যবহার হয়েছে শিক্ষক শিক্ষা কর্মীদের ওপরে। এই টেন্টেড শব্দটার অর্থ কিন্তু শুধুমাত্র অযোগ্য এমনটা নয়, এটা শব্দর অর্থ অত্যন্ত একটি খারাপ শব্দ, যা আমি মুখেও আনতে চাইছি না। এবং সেই শব্দগুলো বারংবার আমরা ব্যবহার করছি সেই সব শিক্ষাকর্মী এবং শিক্ষকদের। সেই শিক্ষাকর্মীদের সত্যি আবার সসম্মানে ফিরিয়ে দেওয়া সমাজের বুকে কতটা গ্রহণযোগ্যতা পাবে তারা? এটা কি সত্যি কোনো সমাধান হতে পারে না? সুকান্তবাবু, আপনার বিশ্লেষণ। 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। আমি আবারও বলছি, আলীবাবুর একটা কথা উনি বললেন যে অমৃতা সিনহা একদম বন্ধ করতে বলছেন, একদম বলেননি। তিনি বলছেন এই সময়ের জন্য বন্ধ থাকে। এবং আরেকটা বিষয় যেটা আমাকে বারবার নাড়া দেয়, যে তুমি টেন্টেড বললে, অভিধানে তো বিভিন্ন অর্থ বিভিন্ন দাঁড়ায়। সত্যি এটা একটা, যারা আজকে ধরো সামাজিক ভাবে তাদের একটা অবস্থান রয়েছে, আমরা প্রত্যেকের একটা অবস্থান রয়েছে। যখনই তাকে যোগ্য অযোগ্যের মাধ্যমে আমরা বিচার করব, পরবর্তীতে তাকে মাঠে ঘাটে বাজারে তাকে শুনতে হবে তিনি অযোগ্য, তিনি টাকার বিনিময়ে পেয়েছেন, এখনই শুনতে হচ্ছে তাদের। সুতরাং যারা যারা অযোগ্য তাদের জন্য, বা যারা এই ঘটনা ঘটিয়েছে, অর্থ দিয়েছে,
তাদের জন্য আজকে যোগ্যরা এইভাবে আজকে এই জায়গায় পৌঁছে গেল, তাহলে এর অর্থ কি? আজকে তো যোগ্যরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, রাস্তায় বিনিদ্র রাত কাটাচ্ছে, তাদের দোষটা কোথায় অঞ্জন? তাদের তো কোনো দোষ নেই, তাদেরও তো পরিবার রয়েছে। তুমি সৎ পথে থেকে, আমরা তো এটাই চাইবো বিচারের ভাণী যেন নীরবে নিভৃতে না কাঁদে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যারা অযোগ্য তাদেরটা সব খুব তাড়াতাড়ি আসা উচিত, কিন্তু শুধু বললে তো হবে না, এই সেগ্রিগেশন লিস্টটা অবশ্যই এসএসসি কে দিতে হবে। এবং বারবার বলছি যে এই যে যারা স্ক্যানটেক বা নাইসা, তাদেরকেও একইভাবে ধরতে হবে, তাদের থেকে তথ্য নিতে হবে। এই কাজগুলো কে করবে বলো? এই কাজগুলো কি মিডিয়া করবে? এটাকে মিডিয়া ট্রায়ালের জায়গা হবে না। সুতরাং আমরা চিৎকার করতেই থাকবো, যেদিন রাজনৈতিক দলগুলো এগুলো থেকে বেরিয়ে আসতে পারবে সেদিন কিন্তু ন্যায় বিচার মুচকি হাসবে, ন্যায় বিচারে জিত হবে। একেবারে আমি একেবারে সুকান্ত বাবুর সঙ্গে একমত, সহমত, এবং এই সহমত প্রকাশ করেই আপনাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ রাইট টিভি বাংলায় আসার জন্য, শব্দের কাটাকাটি অনুষ্ঠানে যোগদান করার জন্য। আমি শুধুমাত্র ওই কথার রেস্ট নেই, একটা কথা বলে শেষ করবো আজকের এই স্পেশাল শো। তা হলো, দেখুন, রাজনৈতিক কচকচানি, বিশেষ করে কংগ্রেস বলতে পারে আমরা সেই সব শিক্ষকদের পাশে রয়েছি, সেই শিক্ষাকর্মীদের পাশে রয়েছি, বিজেপিও বলতে পারে, কিন্তু ভেবে দেখবেন শেষ বেলায় রাজনীতি বা রাজনৈতিক কর্মীরা থাকে না, শেষ বেলায় থাকে আপনার চিন্তা ভাবনা, আপনার ভবিতব্য, এবং তার সঙ্গে সঙ্গে বিচার ব্যবস্থার উপর আস্থা, ভরসা। এবং ঠিক সে কারণের জন্যই রাজ্য সরকার, সে তৃণমূল কংগ্রেসের হতে পারে কিংবা ইউপির বিজেপি সরকার হতে পারে, যেই হতে পারে, কিন্তু প্রশ্ন যদি আমরা এই বাংলার বুকে আজ বাংলার রিলেটেড কোনো বিষয় নিয়ে আলোচনা করে থাকি, তাহলে রাজ্য সরকার আস্থা রাখতে পারি, যেন আমাদের বলতে না হয় যে আবারও শেষ কথায় যে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে। অন্তত শেষ বেলায় যেন এমন কোনো ঘটনা না ঘটে, সেই ঘটনার আস্থা রেখে, বিশ্বাস রেখে আজকের শো শেষ করছি। এরকমই টানটার শো দেখার জন্য প্রতিদিন ঠিক সন্ধ্যে 6:57 নজর রাখুন রাইট টিভি বাংলার পর্দায়, শব্দের কাটাকাটিতে, শব্দের তীরে জব্দ হবে ইস্যু। নমস্কার।